যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামী দিনে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুত হচ্ছ, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অ্যাপিয়ার করবে বলে চিন্তা করছো, তাদের উদ্দেশ্যেই আজকের আমার এই ছোট্ট ক্লাসটি রইল। আজকের এই ক্লাসে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে ডিসকাশন করতে চলেছি, যেটা প্রত্যেকে একটু মন দিয়ে শুনে নেবে। আজকের ক্লাসটি থাকছে মূলত ওএমআর শিট ফিল আপ এবং তার যে বিভিন্ন দিক। তোমরা যারা একাত্রা পরীক্ষাতে অ্যাপিয়ার করেছো বা এখনও পর্যন্ত কেউ সেভাবে কম্পিটিটিভ এক্সামে অ্যাপিয়ার করোনি, প্রত্যেকে কিন্তু এই ওএমআর শিট এর বিষয়টা খুব শীঘ্রই তোমরা পরিচিত হয়ে উঠবে। যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম কিন্তু ইদানিংকালে মূলত ওএমআর শিটের মধ্যে দিয়েই নেওয়া হচ্ছে। অর্থাৎ তোমরা এক্সাম হলে একটি কোয়েশ্চেন পেপার তোমরা পাবে এবং যেটা আনসার শিট, সেখানে কিন্তু তোমাকে কতগুলো মেথড ফলো করে সেই ওএমআর শিটটাকে তোমাদের ফিল আপ করতে হবে। আর এখানেই কিন্তু বহু স্টুডেন্ট, বহু প্রতিযোগী তারা ভুল করে, টেকনিক্যালি কিছু ভুল করে, যে কারণে খুব ভালো প্রিপারেশন নেওয়ার সত্ত্বেও তারা কিন্তু সেভাবে টেকনিক্যাল ফল্টের জন্য কিন্তু সাফল্যতা থেকে দূরে থেকে যায়। তাই আমি যখন স্টেপ বাই স্টেপ কথাগুলো বলে যাব, তোমরা কিন্তু প্রত্যেকে একটু খেয়াল করবে, কনসার্ন থাকবে যে কিভাবে এবং ভঙ্গিমায় ফিল আপ করলে পরে কার্যত তোমরা এই জায়গায় কোনো ভুল না করে একের পর এক আনসারগুলো তৈরি করার পথে এগিয়ে যেতে পারবে। তো এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, ততক্ষণে দেখবে তোমরা স্ক্রিনে একটা কিন্তু ওএমআর শিট ডিসপ্লে হতে দেখছো। সেই ওএমআর শিটের মধ্যে বেশ কিছু ইনফরমেশান কিন্তু তোমরা ইতিমধ্যে তোমরা স্ক্রিনে ডিসপ্লে হতে দেখছো। সেগুলি একটু ভালো করে খেয়াল করলে আমার পরবর্তী কথাগুলোকে কিন্তু তোমরা ট্রেস করতে পারবে, তোমরা কিন্তু বুঝে উঠতে সক্ষম হবে। যেমন ধরো, একদম উপরের দিকে লেখা আছে, দেখো একটি বক্সের মধ্যে নেম অফ ক্যান্ডিডেট। ধরো তুমি একজন পরীক্ষার্থী, তুমি এই নেম অফ ক্যান্ডিডেটের জায়গায়, তুমি যেহেতু পরীক্ষা দিতে গেছো, সেখানে তোমার নামটা তুমি ওখানে লিখবে। এবং বিভিন্ন এক্সামিনেশনের নিয়মকানুনে দেখা গেছে যে এটা কিন্তু ক্যাপিটালে লিখতে বলে। যদি এরকম কোনো স্পেসিফিক মেনশন করা না থাকে, তাহলে অ্যাজ ইউজুয়াল তুমি লিখে আসতে পারো। আরেকটি বক্স দেখতে পাচ্ছ, সাবজেক্ট অফ এক্সামিনেশন, কোন সাবজেক্টের উপর পরীক্ষাটা হচ্ছে সেইটা কিন্তু একটু মেনশন করতে বলে। তার একটু ঠিক নিচের যে বক্স তোমরা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু রোল নাম্বার বলে একটি ইন্ডিকেশন দেওয়া আছে এবং এই ঠিক রোল নাম্বারের নিচে দেখো কতগুলো ব্ল্যাঙ্ক বক্স এর ইমেজ তোমরা দেখতে পাচ্ছ। এখন ধরে নেওয়া যাক যে কারো রোল নাম্বার 99339610। আর একবার বলছি, যদি কারো রোল নাম্বার এটা হয়ে থাকে 99339610, তাহলে এই যে ব্ল্যাঙ্ক বক্সগুলোতে তুমি কিন্তু এক এক করে লিখে ফেলবে। লিখে ফেলার পর যেটা সবচেয়ে বেশি ভাইটাল কাজ, সেটি হলো, যেহেতু 9 দিয়েই তোমার রোল নাম্বারটা শুরু হচ্ছে, 9 দিয়েই তোমার রোল নাম্বারটা শুরু হচ্ছে, তাহলে ওই 9 যে ডিজিটটা, সেটা দেখবে সেই বক্সের নিচের দিকে তুমি যদি এক এক করে নেমে আসো, তাহলে দেখবে একটি জায়গায় 9 রিফ্লেক্ট করছে, লেখাই আছে, কাউন্ট করার আর দরকার নেই। সেইটা তুমি একটু ডার্ক করে দেবে। এই ডার্কিংয়ের নিয়মটাও কিন্তু খুবই সন্তর্পণে আমাদের ফলো করতে হবে। যতটুকু স্পেস দেওয়া আছে সেখানে কোনো গ্যাপ দেওয়া যাবে না, কোনো অংশ ছেড়ে রাখা যাবে না, খুব ভালো করে ডার্ক করতে হবে। আবার যতটুকু দেওয়া আছে তার থেকে অনেক বেশি পরিমাণ বাইরে যেন চলে না যায়, সেটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে স্যার
আমরা ব্লু পেন ইউজ করব না ব্ল্যাক পেন ইউজ করব। এটা অল ওভার ওয়ার্ল্ডে যেখানে যেখানে এখনও পর্যন্ত কিন্তু এরকম অফলাইন এক্সামিনেশান মোড চলছে, অনলাইনের কথা বলছি না আজকে, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আইদার ব্ল্যাক অর ব্লু এই দুটোকে অ্যালাউ করা হয়। কিন্তু আমি স্পেসিফিক্যালি তোমাদের বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা ব্ল্যাকটাই ইউজ করতে চেষ্টা করো। তার একটা টেকনিক্যাল দিক আছে, দুটো কালিকেই ছাড়পত্র দেওয়া হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তবুও বলবো ব্ল্যাকটাকেই ইউজ করবে। যাই হোক, যেহেতু 9 দিয়ে তোমার রোল নাম্বার শুরু, ডবল লাইন বলেছিলাম, তাহলে দেখো ওই যে গোল গোল করে দেওয়া আছে, খানিকটা ডিম্বাকৃতি, পুরোটা সার্কেল নয়, তার দেখো নিচে একেবারে শেষের সংখ্যাটা কিন্তু 9 রিফ্লেক্ট হচ্ছে, পরেরটাও 9 যেহেতু আছে রোল নাম্বার, সেটাও রিফ্লেক্ট করছে। এইবারে ডবল 3, তাহলে সেখানে ওই যেখানে 3 আছে সেই 3 দুটোকে তোমাকে ডার্ক করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? এবং তারপরে একই মেথড অ্যাপ্লাই করে 9, 6, 1, 0 এই সংখ্যাগুলো কিন্তু এক এক করে তোমাদের ফিল আপ করতে হবে, মানে ডার্ক করতে হবে পেন দিয়ে। যদিও ভিডিওর মধ্যে দিয়ে বার্তাটা তোমাদের কাছে পৌঁছে দিতে চাইছি, যখন তোমরা নিজেরা হাতে কলমে করবে, এরকম ব্ল্যাঙ্ক শিট দিয়ে প্র্যাকটিস করবে, তখন কিন্তু তোমাদের এই তৈরি হওয়ার পার্টটা কিন্তু অনেক বেশি পোক্ত হবে, অনেক বেশি তোমরা কনফিডেন্স গেইন করবে। তাহলেও প্রাইমারি ধারণাটা একটু দিয়ে রাখার চেষ্টা করছি মাত্র। পরে দেখো সাবজেক্ট কোড বলে দুটো বক্স করা আছে। বিভিন্ন স্টুডেন্ট, ধরে নেওয়া যাক আমি একটা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিচ্ছ, ধরে নেওয়া যাক তোমরা কলেজ সার্ভিসের পরীক্ষা দিচ্ছ, বা কোনো এমন একটা পরীক্ষা দিচ্ছ যেখানে বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টরা অ্যাপিয়ার করতে পারে এবং সাবজেক্ট ওয়াইজ তাদের এক একটা করে কোড দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিট কার্ডে সেই কোডটা কিন্তু রিফ্লেক্ট করে। ধরো তোমার সাবজেক্ট হিস্ট্রি, সেখানে সাবজেক্ট কোড দেওয়া হয়েছে, এক্সাম্পল হিসাবে বলছি, হয়তো 12। তাহলে দেখো দুটো ঘরের মধ্যে প্রথমটাতে 1 লিখবে এবং পরেরটাতে 2 লিখবে। আবার কারোর সাবজেক্ট হয়তো ফিজিক্স বা ম্যাথামেটিক্স, তাদেরও এক একটা করে সাবজেক্ট কোড দেওয়া হয়েছে, সেই সাবজেক্ট কোডটা কিন্তু অ্যাডমিটে রিফ্লেক্ট করবে। সেই কোড অনুযায়ী ওই ওপরের যে ব্ল্যাঙ্ক বক্স দুটোতে তোমরা সাবজেক্ট কোডটা লিখে দিলে, এবং শুধু লিখলেই হবে না, ঠিক একইভাবে যেমন রোল নাম্বারটা ডার্ক করেছিলে একইভাবে সেই কোড ধরে ধরে কিন্তু এই ডার্কটা করতে হবে। এইবারে আমি একটু চলে আসব একেবারে নিচের দিকে, তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারের পোর্শনগুলোকে। এই যে দেখো 1, 2, 3, 4 করে একেবারে 60টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এখানে 1-এর দাগ দেওয়া হয়েছে, 4টি অল্টারনেটিভ অপশান দেওয়া হয়েছে, গ্রুপ A, B, C, D। যখনই তোমরা কোয়েশ্চেন পেপার পাবে সেখানে কিন্তু, আচ্ছা আরেকটা জিনিস একটু বলতে আমি এখানে একটু ওভারলুক করে যাচ্ছি, ডান দিকে দেখো আরও কতগুলো ছোট ছোট জিনিসপত্র করা আছে। দেখো একদম উপরের দিকে টেস্ট বুকলেট কোড, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব জিনিসগুলো এক্সপ্লেন না করলেও কতগুলো জিনিস যেটা বলছি কম বেশি বিভিন্ন টাইপের কম্পিটিটিভ এক্সামে যেটা খুব কমন, আমি সেই পার্টটা বলছি। দেখবে যখন কোয়েশ্চেন পেপারটা হাতে ঘোরাফেরা করবে না এক্সামিনেশন হলে, তখন টেক্সট যে বুকলেট একটা নাম্বার থাকে, কোনো কোনো ক্ষেত্রে বুকলেট সিরিজও বলা হয়। ধরো এই রুমে যারা পরীক্ষা দিচ্ছ 50 জন স্টুডেন্ট হয়তো সিট পড়েছে, এখানে সবাইয়েরই ইতিহাস আছে, কিন্তু সবাইয়ের ইতিহাস থাকলেও যে কোয়েশ্চেন বুকলেট সিরিজ বা নাম্বার আলাদা আলাদা হবে। হয়তো কিছু স্টুডেন্টের কাছে বুকলেট এ পড়েছে, কিছু স্টুডেন্টের কাছে বুকলেট সিরিজ বি, সি, ডি, আলাদা আলাদা বুকলেট। অর্থাৎ যদি সেখানে 100টা করে প্রশ্ন প্রোভাইড করা হয়ে থাকে, প্রত্যেকটা স্টুডেন্টের যে কোয়েশ্চেন বুকলেট আছে 100টা প্রশ্নই থাকবে, কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারগুলো কিন্তু বদলে যাবে। ধরো প্রাচীন ভারতে মৌর্য যুগের শ্রেষ্ঠ শাসকের নাম কি, এই প্রশ্নটা যদি
কোনো একটি বুকলেট সিরিজে 1-এ থাকে, সেই প্রশ্নটা অন্য বুকলেট সিরিজেও থাকবে, কিন্তু সেটা হচ্ছে 5-এ থাকতে পারে, 30 নম্বর প্রশ্নে থাকতে পারে। অর্থাৎ প্রশ্নগুলো তো থাকবেই থাকবে, কিন্তু সিরিজটা এলোমেলো করে দেওয়া হবে। একটা ছোট্ট পরীক্ষাতে অ্যাপিয়ার করলে এই ধারণাগুলো একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো, ওই যে টেক্সট বুকলেট কোড যেগুলো দেওয়া হয়েছে, WXYZ, বিভিন্ন সময় বিভিন্ন রকম কোড অ্যাপ্লাই করা হয়, ABCD, যার যেটা কোড সেটা কিন্তু ডার্ক করে দিতে হবে। তো এইরকম যেগুলো ইনফরমেশানগুলো নর্মালি তোমাদের কাছে জানতে চাইবে, অনেক সময় আবার SC ST OBC এই সমস্ত ইনফরমেশানগুলো চায়, কোনো ধরনের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড, এই সমস্ত বিষয় মেনশান কিন্তু অনেক ক্ষেত্রেও আবার চাই, সেগুলো সেই মোতাবেক কিন্তু কোডটা লিখতে বলে এবং ডার্কটাও করতে বলে। সো সেগুলো তোমরা অ্যাকর্ডিং টু এক্সামিনেশন তার নর্মস অনুযায়ী এগুলো ফিল আপ করবে। এইবারে চলে আসবে একটু অ্যান্সার স্ক্রিপ্টে। ভালো করে দেখো অ্যান্সার স্ক্রিপ্টে কী করা আছে। 1-এর দাগের 4টি কিন্তু ব্ল্যাঙ্ক জায়গা ছেড়ে রাখা হয়েছে, ABCD। তোমার হাতে যে কোয়েশ্চেন বুকলেট সিরিজ আছে তার 1-এর দাগের প্রশ্নটা তুমি স্টাডি করলে এবং দেখে তোমার মনে হলো সিটাই যথার্থ আনসার, তাহলে তুমি সিটা ডার্ক করলে। আবার 2-এরটা তোমার মনে হলো ডিটা যথার্থ আনসার, তাহলে তুমি সেটাকে ডার্ক করে দিলে। এইরকম পরপর ডার্ক তুমি করে যাচ্ছ, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা করতে হবে। কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, সেটা হলো যে অনেকেই কিন্তু জিজ্ঞেস করে যে স্যার এই যে আমরা যে ডার্কটা করছি সেটাকে একেবারে শুরুতেই করে ফেলবো না একটু শেষের দিকে করবো, এটা নিয়েও অনেক প্ল্যানিংয়ের কথা বলা হয়। এটা কিন্তু ডিপেন্ড করে একটা স্টুডেন্টের উপর, তোমার কনফিডেন্সের উপর, তোমার প্রিপারেশনের উপর। যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি ভীষণ রকমের কনফিডেন্ট, আমি যে প্রশ্নগুলো স্টাডি করে এসেছি তার মধ্যে থেকে ম্যাক্সিমামটাই আমি জানা পেয়ে যাচ্ছি, তারা একেবারে থ্রু আউট কোনো ডাউট না রেখে তোমরা একেবারে স্ট্রেট কাট 1-একটা যদি C মনে হয় দিচ্ছ, 2-একটা যদি D মনে হয় দিচ্ছ, সেভাবে করে তোমরা বাড়িয়ে যেতে পারো। কিছু স্টুডেন্ট তাদের কিন্তু বলে রাখি যে প্রিপারেশনটা হয়তো সে খুব ভালো করে নিয়ে উঠতে পারেনি, কিছুটা ডাউট আছে, কিছু কিছু প্রশ্নের তার মধ্যে কনফিউশন আছে যে B হবে না C হবে, D হবে না E হবে। তো সেই রকম ক্ষেত্রে আমি বলবো যে যদি কিছু ডাউট থেকে থাকে তখন কিন্তু একটু ছোট্ট করে যাতে তুমি বুঝতে পারো, পেন্সিল দিয়ে ছোট্ট করে মার্ক করে রেখো এবং প্রথমে মার্কিংটা কমপ্লিট করে নাও। সেকেন্ড টাইমে যখন কনফার্ম করে যাবে 1 2 3 4 করে, তখন কিন্তু ডার্ক করতে করতে এগো। অর্থাৎ পরীক্ষার একটা নির্দিষ্ট সময় ধরে তুমি মার্ক করো পেন্সিল দিয়ে, A হবে, B হবে, C হবে, D হবে কোনটা, অ্যান্ড দেন একটা সার্টেন টাইম হাতে রেখে ওগুলো কিন্তু ডার্ক করতে হবে, কারণ ডার্কের এই পার্টটা কিন্তু সময়ের মধ্যেই তোমাকে শেষ করতে হবে। কাজেই ডিপেন্ড করছে তোমার প্রিপারেশনটা কেমন, তোমার প্রস্তুতি কেমন, তার উপরে কিন্তু ভিন্ন ভিন্ন মোডে কিন্তু এই ফিল আপ করার যে কাজটা, প্রশ্নের যে আনসারের ফিল আপ করার কাজটা কিন্তু তোমাদের সম্পন্ন করতে হবে। বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন মেথডে চলতে পারে, এখানে কোনো নির্দিষ্ট আমার ইনস্ট্রাকশান দেওয়া ঠিক হবে বলে আমার মনে হয় না। আরেকটা জিনিস দেখবে, এই শিটের একেবারে শেষের দিকে একটা জায়গায় থাকে যিনি পরীক্ষক মানে এক্সামিনার থাকছেন, রুমের মধ্যে গার্ড দিচ্ছেন, তার একটা সিগনেচারের জায়গা অতি অবশ্যই থাকবে এবং তোমার একটা সিগনেচারের জায়গা অবশ্যই থাকবে। সেই যথারীতি এই দুটো জায়গায় কিন্তু সিগনেচার তুমি ঠিকঠাক করে করবে। আর ওএমআর শিট নাম্বারও অনেক সময় ওখানে দিতে হবে তোমাদের, যথাযথ স্থানে তোমরা কিন্তু দিয়ে দিও। আর একটা কথা একটু বলবো, দেখবি ম্যাক্সিমাম পরীক্ষাতে এখন কিন্তু কার্বন কপি দিচ্ছে, মানে তুমি যে শিটটাতে ফিল আপ করছো তার নিচে কিন্তু সেম একটা ডুপ্লিকেট কপি থাকবে, কার্বন কপি থাকবে। তুমি যখনই যেটা ডার্ক করছো সেটার কিন্তু একটা প্রতিচ্ছবি সেখানে চলে যাচ্ছে এবং সেটাকে কিন্তু তোমরা কাছে একটু সংগ্রহ করে রাখতে বলে। এবারে যদি এক্সামিনেশনের যদি নিয়ম থাকে তাহলে সেভাবে তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, যদি মনে হয় না সবটাই প্রশ্নটা সবসময় ধরে তারা রিসিভ করে নেবে, তারা সেভাবে রিসিভ করে নিতে পারে। অর্থাৎ এটার জন্য কোনো কংক্রিট নিয়ম কানুন এখানে আমি শেয়ার করতে চাই না, তার কারণ বিভিন্ন এক্সামিনেশান বিভিন্ন মেথডে চলে, বিভিন্ন ভঙ্গিমায় চলে। সুতরাং যে এক্সামিনেশানে তোমরা অ্যাপিয়ার করতে যাচ্ছ তাদের নিয়মকানুন অনুযায়ী অথরিটি যেভাবে সেট করবে সেই মোতাবেক পুরোটা জমা দিয়ে দিতে বললে পুরোটা জমা নিয়ে নিতে পারে, যদি মনে করে একটা অংশ তোমাদের কাছে দিয়ে বাকিটা তারা জমা নিয়ে নেবে, সেভাবে যেমনটা করবে সেভাবে গুছিয়ে গাছি সময়ের মধ্যে তোমরা তৈরি হয়ে নিও। আশা করি কিছুটা হলেও একটা তোমরা ধারণা পেয়েছো।
এটা কিন্তু ধারণা পাওয়ার থেকে গুরুত্বপূর্ণ তুমি নিজে কতটা ধারণা পেয়ে তুমি প্র্যাকটিস করছো। এগেইন অ্যান্ড এগেইন, বারবার যদি তুমি প্র্যাকটিস করো, তুমি কিন্তু কনফিডেন্স গেইন করবে এবং আগামী দিনে একটা প্রস্তুতির পথে এগিয়ে চলতে শুরু করবে। আর বেশি সময় নেব না, প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরবর্তী ক্লাস নিয়ে আবার চলে আসবো, ততক্ষণের জন্য ক্লাসটা শেষ করলাম।